বৈরুতের আকাশে যেন ঝড়ের গর্জন। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাশেম ঘোষণা করলেন, প্রতিরোধ অস্ত্র ফেলে দেবে না যতদিন দখলদারিত্ব থাকবে। ৫ আগস্টের পর থেকে লেবাননের রাজনীতিতে আগুন জ্বলছে। সেদিন প্রধানমন্ত্রী নোয়াফ সালাম মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন ২০২৫ সালের শেষ নাগাদ সেনাবাহিনীর হাতে সব অস্ত্র কেন্দ্রীভূত করতে হবে। সরকার বলছে এটি কেবল রাষ্ট্রের নিয়ন্ত্রণ শক্তিশালী করার পরিকল্পনা, কিন্তু কাশেমের চোখে এ এক মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্র, যা লেবাননের মাটিকে দুর্বল করে দেবে শত্রুর কামানের সামনে। তিনি বালবেকের মঞ্চ থেকে ছুড়ে দিলেন তীরের মতো বাক্য, আপনারা যদি অসহায় হন, আমাদের লাগবে না আপনাদের সাহায্য, আমরা নিজেরাই শত্রুর মুখোমুখি হব। তার কণ্ঠে ছিল কারবালার প্রতিধ্বনি। যেমন ইমাম হুসেন ইয়াজিদের সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তেমনই হিজবুল্লাহ দাঁড়াবে আধুনিক যুগের ইয়াজিদ, আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে। কাশেম সতর্ক করলেন, সরকারের এই সিদ্ধান্ত মানে প্রতিরোধ যোদ্ধাদের হত্যা সহজ করে দেয়া, তাদের পরিবারকে গৃহহীন করে তোলা, লেবাননকে ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া। দেশকে ইসরায়েলি আগ্রাসনের হাতে বা আমেরিকার লোভের মুখে তুলে দিও না। তার গর্জন যেন ছড়িয়ে পড়ল পাহাড় থেকে উপকূল পর্যন্ত। ২০০৬ সালের জুলাই যুদ্ধের স্মৃতি ফিরে এলো তার কথায়। যেদিন হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের হটিয়ে দিয়েছিল, তাদের যুদ্ধযন্ত্র থামিয়ে দিয়েছিল এবং ১৭ বছর ধরে তাদের নতুন আগ্রাসনের সাহস কেড়ে নিয়েছিল। ওই বিজয় আমাদের দেখিয়েছে ইচ্ছা শক্তি বন্দুকের চেয়েও শক্তিশালী। শেখ কাশেম সেনাবাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন, কিন্তু সতর্ক করলেন, সেনাবাহিনীকে অভ্যন্তরীণ সংঘাতে টেনে আনো না, তাদের সম্মান রক্ষা করো। এ দৃশ্য যেন সিনেমার শেষ দৃশ্যের আগে জমে ওঠে উত্তেজনা। বাইরে ইসরায়েলি ড্রোনের গুঞ্জন, ভেতরে লেবাননের রাজনৈতিক দোলাচল। কাশেমের কণ্ঠ যেন ঢাকের মতো বাজল, যদি সংঘাত চাপিয়ে দেওয়া হয়, আমরা প্রস্তুত, কারবালার মতো লড়ব, জয় আমাদের হবেই। তিনি ফিলিস্তিনের কথা ভুললেন না, ফিলিস্তিন আমাদের দিশারি, গণহত্যা তাদের থামাতে পারবে না, যারা মাটি, রক্ত ও স্বপ্নের মালিক, তাদের বিজয় অনিবার্য। শেষে বৈরুতের বাতাসে প্রতিধ্বনিত হলো তার ঘোষণা, প্রতিরোধের বৈধতা আমরা নিয়েছি শহীদদের রক্ত থেকে, আপনাদের অনুমতি থেকে নয়। লেবানন যেন এক দ্বিধার মোড়ে দাঁড়িয়ে, এক পথে রাষ্ট্রের আদেশ, অন্য পথে প্রতিরোধের শপথ। কোন পথে যাবে জাতি? এই প্রশ্নের উত্তর মিশে আছে হিজবুল্লাহর দৃঢ় কণ্ঠে, অস্ত্র নামবে না, মাথাও নত হবে না। নাঈম কাশেম ইরানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, যারা আমাদের অর্থ, অস্ত্র, রাজনৈতিক অবস্থান এবং শহীদদের সাহায্য করেছে। শেখ কাশেম লেবানন এবং ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে এই অঞ্চলে অধ্যবসায় এবং প্রতিরোধের অক্ষ হিসাবে বর্ণনা করেছেন। শেষ পর্যন্ত তিনি স্পষ্ট করে বলেছেন, লেবানন টিকে থাকবে যদি আমরা একত্রিত থাকি, না হলে সব হারাবে, সবই আপনার দায়িত্ব হবে। রাতের আকাশে বৈরুত যেন প্রস্তুত ছিল এক ভিন্ন দৃশ্যের জন্য। রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল একটি বিমান, কিন্তু এটি শুধু একটি আগমন নয়, এটি ছিল এক প্রতীক। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি পা রাখলেন লেবাননের মাটিতে। উচ্ছ্বাসে ভরা জনতা হাতে ব্যানার তুলে দিল স্বাগত, যেন ঘোষণা করছে দূর থেকেও আছে এমন এক শক্তি, যে কোনো সময় পাশে দাঁড়াবে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে হাজির লেবাননের পররাষ্ট্রমন্ত্রী রদ্রিগে খুরি, ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানি, সংসদ স্পিকার নাবিহ বেরি, রাষ্ট্রপতি এবং হিজবুল্লাহ সমর্থক দলগুলোর প্রতিনিধিরা। উপস্থিতির এই সারি শুধু কূটনীতি নয়, এ যেন দুই দেশের বন্ধনের গভীর সাক্ষ্য। লারিজানির কণ্ঠে দৃঢ়তা, ইরান আর লেবানন শুধু দুই রাষ্ট্র নয়, দুই সভ্যতার উত্তরাধিকার। শতাব্দীর পর শতাব্দী ধরে যে সম্পর্কের বীজ বোনা হয়েছে, তা আজ আবেগের বাঁধনে জড়ানো। লেবাননের মানুষ কষ্ট পেলে ইরানের মানুষও সেই ব্যথা অনুভব করে। আমরা যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকব, তাদের স্বার্থ রক্ষায় সাহায্য করব। এই সফর কেবল সৌজন্য নয়, ইরানের রাষ্ট্রদূত আগেই বলেছিলেন, এই সফর এমন সময় হচ্ছে যখন লেবানন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। কারণ স্পষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ বাড়ছে, হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করার পরিকল্পনা নিয়ে লেবানন সরকার এগোচ্ছে, যদিও দেশের বড় অংশ এর বিরোধী। কিন্তু ইতিহাস সাক্ষী, ২০০০ আর ২০০৬ সালের ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়েছিল হিজবুল্লাহ, আর ২০২৩ থেকে তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে দখলকৃত অঞ্চলে হামলা চালিয়ে আসছে, প্রতিবার ইসরায়েলকে হতবাক করে দিয়ে। লারিজানির সফর ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হ্যাশট্যাগ ইরান ইজ সাপোর্ট নট সুপেরিয়র।
সাংবাদিক, মুসলিম সম্প্রদায় সবাই বলছে ইরান তত্ত্বাবধায়ক নয়, বরং সত্যিকারের বন্ধু। পশ্চিমা ও ইসরায়েলি প্রচারণা যেখানে হিজবুল্লাহকে ইরানের উপর নির্ভরশীল দেখাতে চায়, এই অনলাইন তরঙ্গ তা ধ্বংস করে দিচ্ছে। পর্দার আড়ালে কিন্তু উত্তেজনা তীব্র। 2024 সালের 27 নভেম্বর ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি হয়েছিল, যার শর্ত ছিল ইসরায়েলি লেবানন থেকে সম্পূর্ণ প্রত্যাহার। কিন্তু দক্ষিণ লেবাননের কয়েকটি কৌশলগত স্থানে এখনও ইসরায়েলি সেনা রয়েছে। এটি জাতিসংঘের প্রস্তাব 1701-এর স্পষ্ট লঙ্ঘন। শুধু তাই নয়, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল 3700 বারেরও বেশি লঙ্ঘন করেছে সীমান্তে। লেবাননের কর্তৃপক্ষ সতর্ক করছে এটি জাতীয় স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। এই দৃশ্যপটে লারিজানের সফর যেন এক রাজনৈতিক বারুদে আগুন। ইরান স্পষ্ট করে দিচ্ছে লেবাননের প্রতিটি ইঞ্চি মাটির প্রতি তাদের শ্রদ্ধা আছে, আর হিজবুল্লাহর প্রতিটি যোদ্ধার পেছনে রয়েছে তেহরানের নীরব কিন্তু দৃঢ় সমর্থন। গল্পটি তাই শুধু কূটনীতির নয়, এটি এক জোটের যা ইসরায়েল ও তার মিত্রদের চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। রাতের বৈরুত জানে যখন চারদিক থেকে চাপ বাড়ে, তখন আকাশ ভেদ করে আসে এমন এক মিত্র যার প্রতিশ্রুতি গুলির শব্দের চেয়েও জোরালো। আমরা যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকব। বৈরুতের আকাশে তেহরানের ছায়া, লেবানন ইরান ভ্রাতৃত্বের নতুন শপথ। বৈরুতের রোদেলা দুপুরে এক মুহূর্তের জন্য থেমে গেল শহরের কোলাহল, কারণ সেই মুহূর্তে মুখোমুখি বসলেন দুই প্রতিরোধের অদম্য মুখ, হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেম এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। শুধু করমর্দন নয়, এ ছিল প্রতিজ্ঞার বিনিময়, এক অবিচ্ছেদ্য ভ্রাতৃত্বের পুনর্ঘোষণা। ইরানি রাষ্ট্রদূত মোস্তফা আমানির উপস্থিতিতে এই বৈঠক যেন হয়েছিল এক প্রতীকী দৃশ্য, যেখানে লেবাননের প্রতিরোধ আর তেহরানের অটল সমর্থন মিলেমিশে একাকার। শেখ কাশেম খোলাখুলি কৃতজ্ঞতা জানালেন ইরানের প্রতি, শুধু অতীতের জন্য নয়, আজকের এই অগ্নি পরীক্ষার মুহূর্তেও পাশে থাকার জন্য। তিনি বললেন, লেবাননের ঐক্য, সার্বভৌমত্ব আর স্বাধীনতা রক্ষায় ইরানের সমর্থন আমাদের শক্তির মূল। লারিজানি 5 অগস্ট দায়িত্ব নেওয়ার পর তার প্রথম আঞ্চলিক সফরে বৈরুতে এসে যেন ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখলেন। আগমনের পরই ঘোষণা করলেন, যে পরিস্থিতি হোক লেবাননের জনগণের পাশে থাকবে ইরান। তিনি স্মরণ করালেন, দুই জাতির সম্পর্ক শুধু কৌশলগত স্বার্থ নয়, ভাগাভাগি করা ইতিহাস, সংস্কৃতি এবং রক্তের বন্ধনে গাঁথা। তার সফরে বৈরুতের শীর্ষ নেতৃত্ব, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ স্পিকার সবার সাথে বৈঠক করলেন তিনি। আলোচনায় উঠে এলো আঞ্চলিক উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনা যা 2025 সালের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্র করার আহ্বান জানায়। কিন্তু হিজবুল্লাহ, আমাল আর ইরানি কর্মকর্তারা একসাথে সেই প্রস্তাবকে ছিঁড়ে ফেললেন ইতিহাসের আবর্জনার ঝুড়িতে। পার্লামেন্ট স্পিকার নাবি বেরির সাথে যৌথ সংবাদ সম্মেলনে লারিজানির কণ্ঠে শোনা গেল দৃঢ় সুর। লেবাননের প্রতিরোধ শুধু লেবাননের নয়, এটি সমগ্র ইসলামী বিশ্বের সম্পদ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তেহরান তার মিত্রদের উপর চাপ দেয় না, কিন্তু প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন থেকে এক চুলও সরে যাবে না। এই সফরের পেছনে ছিল বড় প্রেক্ষাপট। মাত্র কিছুদিন আগে ইরান ও ইরাক সীমান্ত সমন্বয়ের যৌথ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। এখন লেবাননে এসে লারিজানি জানিয়ে দিলেন, প্রতিরোধ ফ্রন্ট এক এবং অভিন্ন, আর ইসরায়েলি আগ্রাসনের মুখে এটি ভাঙার সাধ্য কারণে। লারিজানি হিজবুল্লাহ যোদ্ধাদের আশ্বস্ত করলেন, ইসলামিক প্রজাতন্ত্র তোমাদের পাশে থাকবে। আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না, কিন্তু প্রতিরোধকে ছেড়ে যাওয়া আমাদের অভিধানে নেই। এই ঘোষণা যেন বৈরুতের দেয়াল পেরিয়ে পৌঁছে গেল দক্ষিণ লেবাননের সীমান্তে, যেখানে ইসরায়েলের মুখোমুখি দাঁড়িয়ে আছে প্রতিরোধের বীরেরা। আরও এক দৃশ্য, লারিজানি শ্রদ্ধা জানালেন হিজবুল্লাহর প্রয়াত মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহকে, সেই কিংবদন্তিকে যিনি লেবাননের মাটি থেকে ইসরায়েলকে প্রত্যাহারে বাধ্য করেছিলেন। বৈরুতের এই বৈঠক যেন শুধু রাজনৈতিক আলাপ ছিল না, ছিল এক ঐতিহাসিক ঘটনা, যেখানে মঞ্চে দাঁড়িয়ে আছে দুই পুরনো যোদ্ধা, পেছনে জ্বলছে প্রতিরোধের অগ্নিশিখা, সামনে ছায়ার মতো ঘনিয়ে আসছে শত্রুর অবয়ব, আর মাঝখানে বাজছে প্রতিজ্ঞার সুর, আমরা একসাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত। রাতের আকাশে সাইরেনের হাহাকার, চারদিক যেন এক অনিশ্চিত অপেক্ষায় থমকে আছে। কিন্তু সেই নীরবতা ভেঙে দিল আগুনের রেখা, গাজা থেকে ছোড়া হামাসের রকেট। ইসরায়েলের গর্ব, তাদের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল এই আঘাতে। দক্ষিণ ইসরায়েলের নাহাল ওজ, কাফার আজা আর সাআদ তিনটি বসতিতে বাজতে শুরু করলো সতর্কতার সাইরেন। কয়েক সেকেন্ডের মধ্যে রকেট ভেদ করে ঢুকে গেল ইসরায়েলি আকাশে।
কিন্তু এই রকেটগুলো ছিল যেন বালুর ভেতর দিয়ে সাপের মতো, চোখের আড়াল কিন্তু প্রাণঘাতী। কোনো হতাহতের খবর নেই, কিন্তু ইসরায়েলের জন্য আঘাতটা প্রতীকী। প্রতিরক্ষা ব্যবস্থার অজেয় দেওয়ালে আবারও ফাটল ধরল। এই আঘাতের পেছনে আছে আরেক নাটকীয় পটভূমি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েকদিন আগেই মন্ত্রিসভা অনুমোদিত গাজা দখলের পরিকল্পনা প্রকাশ করেছেন। বিশ্বজুড়ে যখন এই পরিকল্পনার বিরুদ্ধে নিন্দা বাড়ছে, তখন গাজা সীমান্তে ট্যাঙ্ক আর সশস্ত্র সেনাদের দেখা মিলছে। দেশেও ফুঁসছে ক্ষোভ, কারণ ইসরায়েলিরা ভয় পাচ্ছে গাজায় থাকা জীবিত ও মৃত মিলিয়ে প্রায় 50 জন জিম্মির জীবন ঝুঁকিতে পড়তে পারে। কিন্তু এই মুহূর্তে যে বার্তাটা সবচেয়ে জোরে কানে বাজছে তা এসেছে হামাস ও ফিলিস্তিনি প্রতিরোধ শক্তির দিক থেকে। তোমাদের দখল যতই বাড়ুক, আমাদের আঘাত থামবে না। গত কয়েক সপ্তাহের সংঘাত দেখিয়ে দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে এখন শুধু ঘরে বানানো রকেট নয়, কৌশলগত পরিকল্পনাও আছে। তাদের আঘাত এখন ইসরায়েলের দুর্বল জায়গাগুলোতে সঠিকভাবে লাগছে। গাজার মাটিতে যেখানে বহু মানুষ ক্ষুধা আর অনাহারে দিন কাটাচ্ছে, গত 24 ঘন্টায় অপুষ্টিতে ঝরে পড়ছে একের পর এক প্রাণ। সেখান থেকেই প্রতিরোধের আগুন জ্বলছে। ধ্বংসস্তূপের ভেতরে জন্ম নিচ্ছে নতুন লড়াইয়ের ইচ্ছা। প্রতিটি হামলার সাথে যেন ফিলিস্তিনিরা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে তারা নিঃশব্দে হারিয়ে যাবে না। টুইস্টটা এখানেই। ইসরায়েল যখন ভাবছিল দখল অভিযান তাদের শক্তির প্রদর্শনী হবে, তখনই হামাস তাদের আকাশ প্রতিরক্ষা ভেদ করে দেখিয়ে দিল গাজার প্রতিরোধ শুধু বেঁচে নেই, বরং আগের চেয়ে বেশি সাহসী। এই আঘাত সামরিকভাবে হয়তো বড় ক্ষতি করেনি, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ইসরায়েলের নিরাপত্তা বর্মে এক গভীর দাগ কেটে গেছে। দক্ষিণ ইসরায়েলের আকাশে ছড়িয়ে থাকা সেই আগুনের রেখাগুলো এখন প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু রকেটের ধোঁয়া নয়, বরং দখলদারির বিরুদ্ধে অদম্য এক জাতির শ্বাসরুদ্ধ প্রতিরোধ। গাজার গলিপথে হয়তো আলো কম, খাবার কম, জীবনযাত্রা দুর্বিষহ, কিন্তু সেখানকার মানুষের সংকল্পের আলো নিভে যায়নি। যুদ্ধের এই অধ্যায়ে হামাস যেন বিশ্বের সামনে বলে দিল, আমরা শুধু বেঁচে নেই, আমরা প্রতিরোধ করছি। আর প্রতিবার তোমরা এগোলে আমরা আঘাত করব। সেই আঘাত তোমাদের কল্পনার চেয়েও গভীর হবে। তেল আবিবের আকাশে তখন সন্ধ্যা নেমেছে। শহর জুড়ে প্রতিদিনের ব্যস্ততা আর জীবনের কোলাহল, কিন্তু এই আপাত শান্ত পরিবেশের নিচে চাপা ছিল এক চাপা উত্তেজনা। ইসরায়েলিরা জানতো তাদের সরকার গাজায় আক্রমণ বাড়িয়েছে, আর তার ফলস্বরূপ যে কোনো সময় যে কোনো দিক থেকে হামলা আসতে পারে। আর সে আশঙ্কা সত্যি হলো। পূর্ব দিক থেকে উড়ে এলো এক নীরব হুমকি, ড্রোন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের বুকে, যা মধ্যপ্রাচ্যের উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে। হামলাটা হলো নীরব, কিন্তু তার প্রভাব ছিল সুদূরপ্রসারী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দ্রুতই হামলা নিশ্চিত করল। তাদের বিবৃতি অনুযায়ী ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় 1 ঘন্টার ব্যবধানে 2টি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। ইসরায়েলি বিমান বাহিনী সেই ড্রোনগুলোকে সফলভাবে প্রতিহত করার দাবি করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে এই হামলায় কোনো সাইরেন বাজানো হয়নি, কারণ ড্রোনগুলোকে ইসরায়েলি ভূখণ্ডের অনেক আগেই আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনার টুইস্ট হলো, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনী 3 ও 5 আগস্ট একইভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় আক্রমণ বাড়ানোর ফলে এই হামলাগুলোর সংখ্যা ও তীব্রতা আরও বেড়েছে। তেল আবিব গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করার পর ইয়েমেনিরা যেন আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছে। তাদের এই হামলা কেবল বিমান হামলাতেই সীমাবদ্ধ নয়, তারা ইসরায়েলের বিরুদ্ধে একটি নৌ অবরোধের ঘোষণা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন যে তারা নৌ অবরোধের 4র্থ ধাপ বাস্তবায়ন শুরু করতে যাচ্ছে। এই ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ইসরায়েলি বন্দরের সাথে লেনদেনকারী যে কোনো কোম্পানির সমস্ত জাহাজকে লক্ষ্যবস্তু করা, সেই কোম্পানির জাতীয়তা নির্বিশেষে এবং সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে যে কোনো স্থানে। এই ঘোষণার মাধ্যমে ইয়েমেনি সশস্ত্র বাহিনী কেবল ইসরায়েলি জাহাজ নয়, বরং বিশ্বের যে কোনো দেশের সেই সব জাহাজকে হুমকি দিয়েছে যারা ইসরায়েলি বন্দরের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সব কোম্পানিকে অবিলম্বে ইসরায়েলি বন্দরের সাথে লেনদেন বন্ধ করার জন্য সতর্ক করে দিয়েছে। তাদের হুমকি, অন্যথায় তাদের জাহাজ তাদের গন্তব্য নির্বিশেষে যেখানেই পৌঁছানো সম্ভব সেখানেই লক্ষ্যবস্তু করা হবে। মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ নতুন রূপ ধারণ করেছে। ইরান সমর্থিত হুতিরা এখন কেবল ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাতের অংশ নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তারা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। ড্রোন হামলার পর ইসরায়েল নিজেকে নিরাপদ মনে করলেও হুথিদের নৌ অবরোধের ঘোষণা তাদের অর্থনীতির জন্য এক বিরাট হুমকি। এই ঘটনা প্রমাণ করে নেতানিয়াহুর গাজায় আক্রমণ বৃদ্ধির সিদ্ধান্ত শুধুমাত্র গাজাতেই সীমাবদ্ধ নয়, বরং এর প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের অন্য প্রান্ত থেকেও আসতে পারে।
বিমানবন্দরের নীরবতা ভাঙল বিকট শব্দ। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর। হাজার হাজার ইসরায়েলের ব্যস্ততা, প্লেনের গর্জন আর জীবনের কোলাহল সেখানে নিত্যদিনের চিত্র। কিন্তু হঠাৎই সেই কোলাহল থেমে গেল। আকাশের বুকে শোনা গেল এক দানবীয় শব্দ, যা শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটে আসছিল। এক মুহূর্তের মধ্যেই সতর্কতা সাইরেন বেজে উঠল। বিমানবন্দরের শান্ত পরিবেশ মুহূর্তেই পরিণত হলো আতঙ্কের প্রান্তরে। হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে পাগলের মতো ছুটে চলল। যে ক্ষেপণাস্ত্রটি এই ভয়াবহতা সৃষ্টি করেছে তার নাম প্যালেস্টাইন 2। এটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর এর পেছনের কারিগর হলো ইয়েমেনি সশস্ত্র বাহিনী। যে সময় পুরো আরব বিশ্ব ফিলিস্তিনিদের ওপর চলা ইসরায়েলি হামলার মুখে নিশ্চুপ, তখন শুধুমাত্র এই ইয়েমেনিরাই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু কেন তারা এত দূর থেকে ইসরায়েলে আঘাত হানছে, আর কিভাবে তাদের হাতে এলো এমন বিধ্বংসী অস্ত্র? ইরানের হাতের পুতুল নাকি ফিলিস্তিনের বন্ধু? অনেকেই মনে করেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইরানের হাতের পুতুল মাত্র। পশ্চিমা গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরির অর্থ ও কারিগরি সহায়তা সবই এসেছে ইরান থেকে। এই ক্ষেপণাস্ত্রের নকশা ইরানের ফতে 110 মডেলের ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি করা হয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি একটি ভিডিও বার্তায় গর্বের সঙ্গে এই হামলার কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 2150 কিলোমিটার এবং একটি 500 কেজির ওয়ারহেড বহন করতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ 16 মাখ পর্যন্ত হতে পারে, অর্থাৎ শব্দের গতি 16 গুণ। এই হামলার পেছনের প্রেক্ষাপটটি আরও গভীর। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিক হামলা চালিয়েছিল। সেই হামলায় 1200 জন ইসরায়েলি নিহত হন এবং 251 জনকে জিম্মি করা হয়। এর প্রতিশোধে ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা শুরু করে, যা এখনও চলছে। এই 2 বছরের বেশি সময় ধরে চলা হামলায় 60,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। যখন সমগ্র বিশ্বের নেতারা এই ভয়াবহতার নিন্দা জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না, তখন হুথিরাই একমাত্র শক্তি যারা প্রতিনিয়ত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তারা এই হামলাকে ফিলিস্তিনিদের প্রতি তাদের সংহতি এবং সমর্থন হিসেবে দেখছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই সংহতি কি কেবল মানবিক, নাকি এর পেছনে রয়েছে আরও বড় রাজনৈতিক উদ্দেশ্য? মধ্যপ্রাচ্যের নতুন খেলা। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই হামলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। একদিকে ইসরায়েল হামাসের যুদ্ধ, অন্যদিকে ইরানের প্রক্সি যুদ্ধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সরাসরি ইরান থেকে আর্থিক ও সামরিক সহায়তা পেলেও তারা নিজেদের স্বাধীন সত্তা হিসেবে প্রমাণ করতে চাইছে। তাদের এই হামলা প্রমাণ করে যে তারা কেবল ইয়েমেনের অভ্যন্তরীণ সংকটে সীমাবদ্ধ নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাইছে। প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ তাদের সামরিক সক্ষমতার এক নতুন দিক উন্মোচন করেছে। এর ফলে ইসরায়েল এবং তার মিত্রদের ওপর চাপ আরও বেড়েছে। এখন দেখার বিষয়, এই নতুন রাজনৈতিক খেলায় পরবর্তী চালটি কে দেয়। মার্কিন যুদ্ধজাহাজ কি বিশাল হুমকির মুখে? আমেরিকার যুদ্ধজাহাজের জন্য এক নতুন বিপদ ঘনিয়ে আসছে। লোহিত সাগর, আরব সাগর এবং এমনকি ভারত মহাসাগর পর্যন্ত প্রতিটি মার্কিন, ইসরায়েলি এবং ব্রিটিশ যুদ্ধজাহাজ এখন এক নতুন হুমকির মুখে। এই হুমকির নাম সায়াদ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার মালিক ইয়েমেনি সশস্ত্র বাহিনী। একদল গেরিলা যোদ্ধা যারা এখন বিশ্ব শক্তির বিরুদ্ধে নিজেদেরকে এক অপ্রতিরোধ সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী 800 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো, তারা নিশ্চিত করেছে যে এই ক্ষেপণাস্ত্র এখন আনুষ্ঠানিকভাবে তাদের অস্ত্রাগারে যুক্ত হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটির নামই হলো সায়াদ। এই ক্ষেপণাস্ত্রের ক্ষমতা দেখে মনে হচ্ছে ইয়েমেনিরা এবার শুধু প্রতিরোধের জন্য নয়, বরং প্রতিপক্ষকে সরাসরি চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ক্ষমতা এবং ধূর্ততা। সায়াদ এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি রাডার এড়িয়ে চলতে পারে এবং কম উচ্চতায় উঠতে পারে। এর ফলে এটিকে শনাক্ত করা বা আটকে দেওয়া প্রায় অসম্ভব। এটি একটি চলমান লক্ষ্যবস্তুতেও উচ্চ নির্ভুলতার সঙ্গে আঘাত হানতে সক্ষম। একটি মোবাইল ট্রাক থেকে এটি উৎক্ষেপণ করা হয়, যা এর গতিশীলতা ও গোপনীয়তা আরও বাড়িয়ে দেয়। সায়াদের ভেতরে রয়েছে 200 থেকে 300 কেজির একটি শক্তিশালী ওয়ারহেড, যা দিয়ে একটি বড় নৌযানকে সহজেই ধ্বংস করা যায়। এটি কেবল জাহাজে আঘাত হানতেই সক্ষম নয়, এর রয়েছে স্যাটেলাইট গাইডেন্স সিস্টেম, যা এটিকে স্থলভাগের লক্ষ্যবস্তুতেও হামলা চালাতে সাহায্য করে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী দাবি করছে যে তারা এখন ইয়েমেনের যে কোনো স্থান থেকে লোহিত সাগর, আরব সাগর, এমনকি ভারত মহাসাগরের জাহাজগুলোতে হামলা চালাতে পারে।
2023 সালের সেপ্টেম্বরে রাজধানী সানার আল সাবনি স্কোয়ারে অনুষ্ঠিত এক সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো সায়াদ ক্ষেপণাস্ত্র জনসম্মুখে প্রদর্শিত হয়। তখন বলা হয়েছিল এটি একটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র যা স্থির ও চলমান উভয় প্রকার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই ক্ষেপণাস্ত্রটির নকশা তৈরি করেছে ইরানের কাদের 380 এবং পাভে ক্ষেপণাস্ত্রের অনুকরণে। এটি প্রমাণ করে যে ইরান শুধু মৌখিক সমর্থন নয়, বরং সরাসরি সামরিক প্রযুক্তির মাধ্যমে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়িয়ে তুলছে। এটি যেন এক গোপন সামরিক সহযোগিতা যা পশ্চিমা শক্তির জন্য এক নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের সাথে সংঘাত শুরু হওয়ার পর থেকে হুথিরা তাদের ক্ষেপণাস্ত্রের ভান্ডার বাড়িয়ে চলেছে। প্রতিবেদন অনুযায়ী তাদের কাছে এখন 100টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। একসময় যারা শুধু সাধারণ বিদ্রোহী হিসেবে পরিচিত ছিল, তারা এখন নিজেদেরকে এমন এক সামরিক শক্তি হিসেবে তৈরি করেছে যাদেরকে হালকাভাবে নেওয়া আর সম্ভব নয়। এর ফলে আমেরিকার যুদ্ধ জাহাজগুলো এখন বিশাল হুমকির মুখে। 2015 সাল থেকে শুরু হওয়া সৌদি আগ্রাসনের পর ইয়েমেন ধাপে ধাপে নিজের সামরিক প্রযুক্তি শক্তিশালী করেছে। প্রাথমিক পর্যায়ে তাদের কাছে ছিল সোভিয়েত যুগের পুরনো সিস্টেম, কিন্তু 2017 সালে কুচ 1 ক্ষেপণাস্ত্রের আবির্ভাবের পর দৃশ্যপট পাল্টে যায়। বিশেষজ্ঞরা বলছেন সায়াদ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইয়েমেন শুধু নিজের ভূখণ্ড রক্ষা নয়, বরং শত্রুর সাগর জুড়ে ঘোরাফেরা করা বাণিজ্যিক ও রণতরী জাহাজগুলোকে স্পষ্ট বার্তা দিয়েছে এখন থেকে ওই জাহাজগুলো সমুদ্রপথে আর নিরাপদ নয়। এই ক্ষেপণাস্ত্র যুদ্ধের গতিপথ পরিবর্তনের সম্ভাবনাও সৃষ্টি করেছে। গাজার আকাশে যখন ইসরায়েলি বোমার আর্তনাদ, তখন প্রায় 2000 কিলোমিটার দূরে বসে প্রতিশোধের বার্তা পাঠাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। হঠাৎ সাইরেনের শব্দে কেঁপে উঠল ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ শহর ইয়াফা, আসকেলন এবং নেগেভ। সাধারণ মানুষের মনে আতঙ্ক, ফ্ল্যাট থেকে পাগলের মতো ছুটে নামছে মানুষ, অনেকটা যেমন করে ফিলিস্তিনিরা গাজায় ইসরায়েলের হামলায় ছোটাছুটি করে। এই হামলা কোনো রাষ্ট্রশক্তির নয়, বরং এক বিদ্রোহী গোষ্ঠীর। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে দাবি করেন, তারা ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ স্থানে 5টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। প্রথম হামলায় ইয়াফার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে 2টি ড্রোন। এরপর আশকেলান এবং নেগেভ অঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে আরও 3টি ড্রোন পাঠানো হয়। ইয়েমেনিরা দাবি করেছে তাদের সব অভিযান সফল হয়েছে। এই হামলার পেছনের বার্তাটি খুব স্পষ্ট, যতদিন গাজায় আগ্রাসন বন্ধ না হবে ততদিন ইসরায়েলের ওপর এই হামলা চলতেই থাকবে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, এই ঘটনা তাদের জন্য একটি গভীর উদ্বেগের কারণ এই হামলা কেবল ড্রোন হামলা নয়, বরং এক নতুন ধরনের যুদ্ধের ইঙ্গিত। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এখন কেবল ইসরায়েলি বন্দরগামী জাহাজ নয়, বরং যেসব কোম্পানির জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে তাদের মালিকানাধীন সব জাহাজকেও নৌ অবরোধের আওতায় আনার হুমকি দিয়েছে। নিঃশব্দ বিশ্ব এবং ইয়েমেনের গর্জন। যখন ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অমানবিক অত্যাচারে সমগ্র বিশ্ব এবং প্রভাবশালী আরব দেশগুলো নীরব, তখন এই নীরবতাকে ভাঙছে কেবল ইয়েমেন। গাজার মানুষের হয়ে বর্বর ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এই অসম যুদ্ধের পেছনে একটি নীরব শক্তি কাজ করছে বলে পশ্চিমা মিডিয়া দাবি করছে। সেই শক্তি হলো মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান। তাদের দাবি, ইরান পরোক্ষভাবে হুথিদের অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করছে। ফিলিস্তিনের পাশে যখন কোনো শক্তিশালী রাষ্ট্র দাঁড়াচ্ছে না, তখন এক বিদ্রোহী গোষ্ঠী যারা নিজেরাই এক ধ্বংসাত্মক যুদ্ধের মধ্যে রয়েছে, তারাই এই প্রতিশোধের আগুন জ্বালিয়ে রেখেছে। এই ঘটনা প্রমাণ করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন কিছু জোট এবং সম্পর্ক আছে যা প্রকাশ্যে আসে না। এক অদৃশ্য শক্তির হাত ধরে ইয়েমেনের হুথিরা দূর থেকে ইসরায়েলের ওপর আঘাত হানছে, যা ইসরায়েলের সামরিক সক্ষমতার জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই যুদ্ধ কেবল ড্রোন বা ক্ষেপণাস্ত্রের নয়, এটি প্রতিরোধের, যার আঘাত ইসরায়েল অনুভব করছে। এই আক্রমণের মাধ্যমে ইয়েমেনিরা কেবল ইসরায়েলকে বার্তা দিচ্ছে না, বরং গোটা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে যে গাজার নিপীড়িত মানুষের জন্য লড়াই এখনো শেষ হয়নি।